এর উপরে এক বড়সড় আঘাত, একটি জাতিকে পদানত করার জন্য ষড়যন্ত্র, একটি দেশের সশস্ত্র বাহিনীকে পদানত রাখার জন্যে, তাদের ভয় দেখাবার জন্যে, তাদের ক্ষমতা খর্ব করার জন্যে, তাদেরকে মানসিকভাবে ভীত করার জন্যে আন্তর্জাতিক পর্যায় থেকে এই ষড়যন্ত্র করা হয়েছে। কারা এই ষড়যন্ত্র করেছে, কারা এই ষড়যন্ত্র করতে পারে না, আমরা সবাই জানি। যারা বাংলাদেশের ভালো চান না, বাংলাদেশকে একটি সাবসার্ভিয়েন্ট রাষ্ট্রে পরিণত করতে চান, ভারত রাজ্যের সমান মর্যাদা দিতে চান, তারা এই ঘটনার পিছনে রয়েছে। এটি আর দিবালোকের মতো স্পষ্ট। তাদের তল্পি বাহক একটি দল, রাজনৈতিক দল, বাংলাদেশের জনগণের বুকের উপরে চেপে বসে আছে। পিলখানার এই ঘটনা ঘটাবার আগে এই দলের নেতৃবৃন্দের সাথে সেই দুষ্কৃতীরা আলাপ আলোচনা করেছে, অথবা তাদের সম্মতি নিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনাটি অতি সহজেই অ্যাভয়েড করা যেত। ঘটনার বিবরণ জাতীয় পত্র পত্রিকায় নানাভাবে প্রকাশিত হয়েছে। দেখা গিয়েছে যে যার সিগন্যালে এই বিদ্রোহ শুরু হবে, যার সংকেত পেলে সে স্টেজে উঠেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। খুব ভালো পরিকল্পনা তাদের ছিল না। প্রথম দিনে হয়তো অল্প কয়েকজন অফিসার শহীদ হয়েছেন, কিন্তু ঘটনার অব্যবহিত পরে যদি আধা ঘন্টার মধ্যেও একটি সতর্কবাণী বিদ্রোহীদের উদ্দেশ্যে উচ্চারিত হতো, তাহলে পরবর্তী হত্যাকাণ্ডগুলো ঘটতো না। একজন কি দুজন লোক হয়তো মৃত্যুবরণ করত। আমরা যারা সামরিক বাহিনীর সদস্য ছিলাম, আমরা জানি যুদ্ধ করা হলো মোরালের উপরে, মানসিক শক্তির উপরে যুদ্ধ জানিয়ে করবে। একটি সেনা দল পরাজিত হয় যেমন মানসিকভাবে তারা মনে করে যে না, আর যুদ্ধ করা সম্ভব নয়। তৎকালীন বিডিআরের যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, ঘটনার অব্যবহিত পর থেকে তারা কিন্তু পালানো শুরু করেছে। যদি সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা, সেনা প্রধান বা তার নিচেরও একজন কেউ একটা মাইক্রোফোন নিয়ে পিলখানার পাশে গিয়ে তাদেরকে বলতো, তোমাদেরকে আধা ঘন্টা সময় দেওয়া হলো, আধা ঘন্টার মধ্যে পিলখানা ত্যাগ করো, দেখা যেত যে দৌড়াবার পালাবার হিড়িক পড়ে গিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সামনে এই ধরনের একটি ক্ষুদ্র বিদ্রোহী সেনা দল টেকার কোনো কথাই না। কিন্তু যে ল্যাঙ্গুয়েজ তারা বোঝে বিদ্রোহীরা, সেই ভাষা ব্যবহার করাই হয়নি। বিদ্রোহ হলে কি করতে হবে সেনাবাহিনী কিতাবে আমরা সবাই পড়েছি। বিদ্রোহ হলে আলাপ আলোচনার কোনো অবকাশ নেই। যে শুনে যে ওখানে একটা বিদ্রোহ হয়েছে, সেই সৈনিকের অবশ্য কর্তব্য সেখানে গিয়ে বিদ্রোহ দমন করার জন্য প্রচেষ্টা নেওয়া, সেখানে আলাপ আলোচনা করা, অমুক মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, এর কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে, এসব সেনাবাহিনী কিতাবে নেই। সে সময় একজন ভীরু কাপুরুষ সেনাবাহিনী প্রধান ছিল মঈনুদ্দিন, যিনি সেনাবাহিনীকে কলঙ্কিত করেছেন। বিডিআর হত্যাকাণ্ডের ব্যর্থতার কারণে তার নামও যুগ যুগ ধরে ঘৃণার সাথেই উচ্চারিত হবে। কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেনি। পরবর্তীকালে নিহত অফিসাররা সবাই টেলিফোনে যোগাযোগ করেছেন, বন্ধু বান্ধব, সেনা সদর দপ্তর, সেনা প্রধান, প্রধানমন্ত্রী, সবার কাছে তারা যোগাযোগ করেছেন। বিডিআর ডিজি তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, অপেক্ষা করেছিলেন এই বোধহয় সাহায্য আসে, কিন্তু কোনো সাহায্য আসেনি। দুঃসহ এই প্রতীক্ষা, স্বাধীন দেশে এই ধরনের একটা ঘটনা করতে পারে অকল্পনীয়। এটি ঘটানো হয়েছে সেনাবাহিনীর মোরাল ডাউন করার জন্যে, তাদের ফাইটিং স্পিরিটকে ডাউন করার জন্যে। পরবর্তীকালে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধে, তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। কিন্তু পরবর্তীকালে বন্ধু রাষ্ট্রের ব্যবহার তাদের কাছ থেকে অনেক সময় পাইনি। এই মুহূর্তে আপনারা জানেন ভারত এবং পাকিস্তানের মধ্যে তারা মুখোমুখি যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইতিমধ্যে ভারতীয় কর্তৃপক্ষ বলেছে যে পাকিস্তানকে শাস্তি দেওয়ার জন্য তারা 3টি নদীর গতিপথ সরিয়ে দেবে, পানি বন্ধ করে দেবে।
আমরা তো ভারতের বন্ধু রাষ্ট্র, আমাদের সাথে তো কোনো যুদ্ধ নাই। আমাদের 20টা নদীর পানি কেন হারিয়ে গেল? আমাদের নদীগুলোর গতিপথ কেন সরানো হলো? কেন ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন করে রিভার ইন্টারলিঙ্কিং প্রজেক্ট করার চিন্তা ভাবনা তাদের রয়েছে? 2003 সালে যৌথ নদী কমিশনে মিটিং করার জন্য ভারতে গিয়েছিলাম। সেখানে গিয়েই দেখি যে মিটিং এর মধ্যে কেমন যেন হাসাস হাসাস, বাংলাদেশের প্রাণের দাবি যেসব কথা, সেসব কথা কোথায় উচ্চারণ করা যাবে না। এজেন্ডা ঠিক করার সময় বাধাগ্রস্ত হলাম। তৎকালীন একটা প্রজেক্ট ছিল রিভার ইন্টারলিঙ্কিং, ব্রহ্মপুত্রের পানি তারা সরিয়ে নিয়ে গঙ্গাতে ফেলে দেবে উজানে। বাংলাদেশে যে পানি আসে তার 60% পানি আসে ব্রহ্মপুত্র নদী দিয়ে। এই পানি থেকে তারা বাংলাদেশের মানুষকে বঞ্চিত করতে চায়। আমি কঠিন ভাষায় তার প্রতিবাদ জানাচ্ছি। আমি সামান্য মানুষ, কিন্তু বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধি হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে সরাসরি বাদে সমমর্যাদা নিয়েই তাদের সাথে কথা বলেছি। আমি বলেছি এই ধরনের প্রজেক্ট বন্ধ করতে হবে। উজানে প্রত্যেকটা নদীর পানির প্রবাহকে বিঘ্নিত করা চলবে না। সব ধরনের জ্যাম, ব্যারেজ অপসারণ করতে হবে। তারা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আমার আগেই বলে 2 মাস আগেই তো 6 মাস আগেই আওয়ামী লীগের পানি সম্পদ মন্ত্রী রাজ্জাক সাহেব এখানে বক্তৃতা দিয়েছেন। তার বক্তব্য তো এইসব এজেন্ডার মধ্যেই ছিল না। আমরা বললাম শুধু সরকার চেঞ্জ হতে পারে, বাট বাংলাদেশের জনগণের স্বার্থের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। পরদিন সকালে পত্রিকা খুলে দিই, ওখানকার সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী পত্রিকা দি হিন্দু, তারা হেডলাইন করেছে বাংলাদেশ মিনিস্টার থ্রোজ ওয়াটার অন ইন্ডিয়ান ওয়াটার প্রজেক্টস। তো আমরা থ্রোজ ওয়াটার, মুক্তিযুদ্ধ করে আছি আমরা এখানে সবাই, আমাদের ভয় পাওয়ার কি আছে? দেশের স্বার্থই যদি সংরক্ষণ করতে না পারি, তাহলে কি জন্য জন্মগ্রহণ করেছি, কি জন্যই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি? আজকে দুঃখ হয় 57 জন সেনা কর্মকর্তাকে বলে গিয়েছেন যে আদর্শ এবং লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেটিও বিলীন হয়ে যাচ্ছে ক্রমাগত। যে গণতন্ত্রের জন্য আমরা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, এত ত্যাগ দীক্ষার বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, সেই গণতন্ত্র আজ দেশ থেকে বিলীন হয়ে গিয়েছে। বাংলাদেশ নাকি উন্নয়নের রোল মডেল, এই ধরনের নির্বাচন কি কোথাও হয় নাকি বাংলাদেশে? কয়েকদিন আগে শুনলাম নির্বাচনের পরেরই প্যাকেজ হলো বাংলাদেশ থেকে 1,500 অফিসার ভারতে যাবে ট্রেনিং করার জন্য। 1,500 আমলা ট্রেনিং করার জন্য ভারতে যাবে। ভারত আমাদের যে কি এমন উন্নত একটা দেশ, কি ট্রেনিং তাদের কাছ থেকে নিতে হবে? বরং আমার বিবেচনায় তাদের 1,500 অফিসার বাংলাদেশে আসুক, ট্রেনিং নিয়ে যাক রাতের অন্ধকারে কিভাবে ভোট ডাকাতি করতে হয়। এটি দিয়ে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। দক্ষিণ আমেরিকায় অনেক রাষ্ট্র আছে, সেখানে গণতন্ত্র নাই, সেনা শাসকরা নির্বিবাদে লুটপাট করছে, যা কিছু নার্কোটিক্স বিক্রি করে, যা কিছু পায় ব্যক্তিগত তহবিলে চালান করে। তো নানান দেশে গণতন্ত্রের জন্য বিশ্ববাসীকে দেখানোর জন্য ইলেকশন করতে হয়। সেই ধরনের একটি ইলেকশন বাংলাদেশ করে দেখিয়েছে গত 30শে ডিসেম্বর তারিখে। ইব্রাহিম সাহেব প্রাণে বেঁচে এসেছেন, আমার উপরে 2বার পিস্তলে গুলি বর্ষণ করেছে। একটি কামরায় 15 দিন বন্দী ছিলাম, ইলেকশনের দিনও বেরোতে পারিনি। বাইরে পুলিশ বাহিনী, সন্ত্রাসের বাহিনীর পাশে দাঁড়িয়ে যাতে আমরা বেরোতে না পারি সেজন্য সচেষ্ট রয়েছে। কি ধরনের এটি একটি নির্বাচন? আমার পাশের থানায় এমপি প্রার্থী ছিল হাফিজ ইব্রাহিম, তাকে তালা চাবি মেরে বন্ধ করে রেখে দিয়েছে। ঘর থেকে বেরোতে পারে না, বেচারা 15 দিন ধরে আলু ভর্তা আর ডাল খাচ্ছে বাসার মধ্যে। যাকে বাইরে বাজার করতে পারায় সে আর ফিরে আসে না। এই ধরনের একটি নির্বাচন, এটি কি জনগণ চায়? আমরা কি করছি? দুঃখ লাগে, কোথায় গেল সেই বাংলাদেশ, যে বাংলাদেশ 71-এ বীরত্বের নিদর্শন স্থাপন করেছে বিশ্বব্যাপী? সেই দামাল ছেলেরা কোথায় গেল? এই ধরনের আজকে গণতন্ত্র দেশ থেকে উবে গিয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা যে একটি বন্দী মিথ্যা তুচ্ছ ঘটনায়, মিথ্যা মামলায়, ওই সেরকম প্রতিবাদ তো রাজপথে দেখতে পাচ্ছে। তবে এই দিন নয়, আরো দিন আছে। আমরা গণতন্ত্র চাই, দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি করব না,
ইনশাআল্লাহ বাংলাদেশের তরুণ সমাজ একদিন রাজপথে নেমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। আমরা মুক্ত করব গণতন্ত্রকে, আমরা ফিরিয়ে আনবো আইনের শাসন এবং মানুষের ভোটাধিকারকে। সাথে সাথে সরকারের কাছে যেহেতু তারা চেপে বসেছে জগদ্দল পাথরের মতো, তাদের কাছে অনুরোধ রইল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সেনাবাহিনীর পক্ষ থেকে যে এনকোয়ারি করেছিলেন এই 57 জনের হত্যা, মিডিয়ার হত্যাকাণ্ডের ব্যাপারে, সেই রিপোর্ট অবিলম্বে প্রকাশ করা হোক। এই রিপোর্টে রয়েছে কারা এর জন্য দায়ী এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমরা একটি জাতীয় শোক দিবস চাই এই দিবসে, শহীদ সেনা দিবসে। এ ব্যাপারে যত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায় ততই শহীদদের আত্মার শান্তি পাবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে মানসিক অত্যাচার করা হচ্ছে। তিনি একজন অসুস্থ মানুষ, 3 বারের প্রধানমন্ত্রী, তার প্রতি অন্যায় আচরণ আমরা কখনোই আশা করি না। তাকে কারাগারে ভালো ব্যবস্থা করা তো দূরের কথা, তাকে এখনো অসমাপ্ত কেরানীগঞ্জ কারাগারে ট্রান্সফার করার চিন্তা ভাবনা করছে বর্তমান সরকার। কি উদ্দেশ্যে? তাকে সাধারণ বন্দীদের যেখানে কোনো কমফোর্ট নাই, সাধারণ বন্দীরাই যেখানে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পান না, সেখানে কেন তাকে চিকিৎসা না দিয়ে সেখানে হস্তান্তর করা, সেখানে তাকে ট্রান্সফার করা হবে? ঢাকার সব হাসপাতালগুলা, এখানে পিজি হাসপাতাল, সেখানে ভালো চিকিৎসা তিনি পাননি। ইউনাইটেডে তিনি যেতে চেয়েছিলেন, যেতে পারেননি। অ্যাপোলো বা অন্যান্য ভালো হাসপাতালে সুচিকিৎসা তাকে দেওয়া হয়নি। এই সুচিকিৎসা থেকে বঞ্চিত করার জন্যেই তাকে ঢাকার রাজধানী শহর থেকে দূরে একটি কারাগারে সরিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে। আমরা আশা করব তার সাথে, তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, তাকে সুচিকিৎসা দেওয়া হোক, তার সাথে সম্মানজনক আচরণ করা হোক। বিচার বিভাগ তাকে প্রতি ন্যায় বিচার করবে, এটি আশা করতে কষ্ট হচ্ছে। যে দেশের প্রধান বিচারপতি দেশ থেকে পালিয়ে যায়, সেই দেশের বিচার বিভাগের কি অবস্থা আমরা সহজে অনুমান করতে পারি। তবুও আশা করব ভবিষ্যৎ প্রজন্মের খাতিরে এই দেশে একটি কলঙ্কজনক উদাহরণ সৃষ্টি না করে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেন, তাকে অবিলম্বে মুক্তি দিন। আজকে আমরা কি ধরনের বাংলাদেশে বসবাস করছি? এই ধরনের একটি দেশ সৃষ্টি করার জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, এটি ভাবা অনেক কঠিন। যেখানে মানুষের ভোটাধিকার নেই, যেখানে আওয়ামী লীগের সদস্যরাও ভোট কেন্দ্রে যেতে পারেনি, সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি। এত বড় একটা মধ্যরাতে ইলেকশনের আগে রাত্রে ভোট ডাকাতির পর এই সরকারের কণ্ঠ ক্রমশ চড়া হয়ে যাচ্ছে। তাদের মধ্যে কোনো লজ্জাবোধের কোনো চিহ্ন মাত্র আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশ কি এভাবেই চলবে? অতীতে বাংলাদেশের যা কিছু অর্জন সবই কিন্তু রাজপথে আমরা অর্জন করেছি। তাই আজকে শহীদ সেনা সদস্যদের স্মরণ করার সাথে সাথে আমরা জনগণের কাছে, বিশেষ করে তরুণ সমাজের কাছে আহ্বান থাকলো, আমাদের এই দেশকে বাসযোগ্য আমাদেরই করতে হবে। আমরা যারা নাগরিক আছি, তরুণরা যদি এগিয়ে যায়, আমাদের যাদের যথেষ্ট বয়স হয়েছে, আমরা তাদের সাথে সমান তালে পা রেখে এই মুক্তি সংগ্রামে, দেশের জাতীয় মুক্তি সংগ্রামে নিশ্চয়ই আমরা সামিল হব। আজকের এই দিনে আমরা আশা করব ভবিষ্যতে সকল ষড়যন্ত্র ছিন্ন করে, যে জন্য আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, স্বাধীনতার মূল্যবোধকে পুনর্জীবিত করব, স্বাধীনতার চেতনার পতাকাকে সসম্মানে উড্ডীন রাখবো, গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবো বাংলাদেশে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশকে একটি বাসযোগ্য রাষ্ট্রে পরিণত করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, কল্যাণ পার্টি জিন্দাবাদ। কল্যাণ পার্টিকে আবারও ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দেশ